নিউজ 24 এর প্রিয় দর্শক, হে বন্ধু হে প্রিয়, এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমি দেশের বিখ্যাত মানুষদের সঙ্গে কথা বলি। তেমন একজন বিখ্যাত মানুষ আজ আমার সঙ্গে, যিনি আমাদের চলচ্চিত্রকে পৃথিবীর বড় আঙিনায় পৌঁছে দিয়েছেন প্রায় একক প্রচেষ্টায়। তিনি মোস্তফা সরোয়ার ফারুকী। আমি তার সঙ্গে কথা বলছি। ফারুকী, তুমি শুরু করেছিলে টেলিভিশন নাটক দিয়ে। এই শুরু থেকে তুমি ধীরে ধীরে বিজ্ঞাপন তৈরি করলে। আমার মনে আছে যে আমাদের কালের কণ্ঠ পত্রিকার দারুণ একটি বিজ্ঞাপন তুমি নির্মাণ করেছিলে, হাতি দেখানো, মানে সে একটা বিস্ময়কর বিজ্ঞাপন। এবং তারপরে তুমি চলচ্চিত্রের জায়গাটাতে এলে এবং ধীরে ধীরে আমাদের চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে দিলে। তো এই নাটকের জায়গাটায় তুমি এখনো আছো না নাটক থেকে সরে গেছো? আমি এখন টেলিভিশনে কাজ করছি না। আমি সর্বশেষ কাজ করেছি 420 নামে একটা সিরিজ করেছিলাম চ্যানেল আইয়ের জন্য। এরপরে আজকে 10 বছর হয়ে গেল আমি কাজ করছি না। তবে গত ঈদে আমি একটা মানে ক্রিয়েটিভ প্রডিউসারের মতো একটা কাজ করেছি, সেটা হচ্ছে ছবিয়াল রিইউনিয়ন নামে একটা সিরিজ করেছি, যেখানে ছবিয়ালের থেকে যে সমস্ত ডিরেক্টররা বের হয়েছে তারা একটা করে গল্প বলেছে, 7 দিনে 7টা গল্প। তো সেটা আমি প্রডিউস করেছি অ্যাজ এ ক্রিয়েটিভ প্রডিউসার, কিন্তু আমি ডিরেকশন দিইনি। ওখানে হুমায়ুন সাধুর নাটকটা খুব আলোচিত হয়েছিল। হ্যাঁ, হুমায়ুন সাধুর চিকন পিনের চার্জার। আরেকটা আলোচিত হয়েছে খুব আদনান আল রাজীবের বিকালবেলার পাখি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরেকটা ছিল রেদওয়ান রনির মিস্টার জনি। এই যে গল্পগুলো বা চিত্রনাট্যগুলো তুমি দেখে দিয়েছিলে বা তুমি পছন্দ করে দিয়েছিলে কে কোনটা নির্মাণ করবে? হ্যাঁ, ব্রেন স্টর্মিং এর সময় আমি ইনভলভ ছিলাম গল্পগুলো তৈরি হওয়ার প্রক্রিয়াতে, কিন্তু চিত্রনাট্য লিখেছে তারা। লেখার পরে আবার যখন আমার সঙ্গে বসেছে তখন আমি সেই পুরনো দিনের মতোই যতখানি নিষ্ঠুর হওয়া যায় ততখানি হয়েছি, কারণ তারা আগেই জানতো যে হ্যাঁ এবার আমরা আগের মতো কাজ করবো একদম। ফলে কাজটা তারাই করেছে। তবে শুরুর চিন্তার প্রক্রিয়াতে ব্রেন স্টর্মিং আমি ইনভলভ ছিলাম। আমি কোনটা ভালো লাগছে খারাপ লাগছে এগুলো আমি বলার চেষ্টা করেছি, সেটা তারা শোনার চেষ্টা করেছে। তোমার একটা নাটকের কথা আমার এই মুহূর্তে মনে পড়ছে। তোমার অনেক স্মরণীয় নাটক, কিন্তু তার মধ্যে উনো মানুষ নামে তোমার একটা নাটক ছিল, হুমায়ুন সাধু অভিনয় করেছিল। একটা দৃশ্যের কথা আমার মনে আছে, আমার বুকটা হু হু করে উঠেছিল, যে সে একটা বড় সাইজের জুতা পরাচ্ছে। আমি এই দৃশ্যটা ভুলতেই পারি না। এই যে অসামান্য সব নাটক তুমি তৈরি করেছিলে, তো এখন কি আমাদের দর্শকরা আশা করে না যে ফারুকী আবার কিছু নাটক করুক, আবার আমরা একটু আলোড়িত হই, আমরা একটু দেখি? আমার টেলিভিশন কিন্তু আপনি যদি সারা পৃথিবীর দিকে এখন তাকাই, পৃথিবীর বড় বড় ফিল্ম মেকার এখন টেলিভিশনে কাজ করছে, মিনি সিরিজে কাজ করছে, 3 পর্ব 6 পর্ব 13 পর্ব। এর প্রধান কারণ হচ্ছে সারা পৃথিবীতে সিনেমা এখন একটু অন্যরকম একটা ফরম্যাট আছে। আপনি যদি দেখেন যে হলিউডের কথা ভাবেন, কিছুদিন আগে পল শ্রেডার বলেছিল, মার্টিন স্করসেসরাও ঘুরিয়ে ফিরে বিভিন্নভাবে এই কথাটা বলার চেষ্টা করেছে, যে গ্রেট আমেরিকান স্টোরিজ দেখতে হলে এখন আর আমেরিকান সিনেমাতে আপনি গ্রেট আমেরিকান স্টোরিজ খুব কম খুঁজে পাবেন। সেটা কারণ এখন সব টেকনোলজিক্যাল স্পেকটাকুলার, আপনার চোখ ধাঁধিয়ে দেওয়ার ইফেক্টসের কাজ চলবে, কিন্তু গল্পটা ওখানে মিসিং। ফলে ফিল্ম মেকাররা গল্প বলার জন্য টিভিতে আসে বা ইন্ডিপেন্ডেন্ট ছবি বানায়। তো আমিও মাঝে মধ্যে ফিল করি যে বছরে আমি প্রতি বছর তার একটা ছবি করতে পারি না। একটা ছবি করতে গেলে 2 বছর 3 বছর লেগে যায়। তো আমি তো এর মধ্যে অনেকগুলো গল্প আমার মাথায় আসে, সেটা আমি কী করব। ফলে আমি মাঝে মধ্যে ভাবি যে টিভিতে কাজ করব, তো সম্ভবত আমি একটা টিভি সিরিজ করব, কিন্তু সেটা কীরকম হবে, একটা নতুন কিছু হবে, এবং এটা নিয়ে আমরা অনেকদিন ধরে ব্রেন স্টর্মিং করছি, দেখা যাক কী হয়। এই যে টিভির জায়গাটা নিয়ে তুমি বললে, এমন অসামান্য সব নাটক তুমি নিজে তৈরি করেছো, এবং আমাদের টেলিভিশন তো একসময় একটা গৌরবের জায়গায় ছিল তার নাটকগুলো নিয়ে, সিরিয়ালগুলো নিয়ে, খণ্ড নাটক নিয়ে, 1 ঘন্টার নাটক নিয়ে। কিন্তু গত কয়েক বছরে আমাদের টেলিভিশন নাটকগুলো সেই জায়গাটিতে নেই, বরং আমাদের দর্শকরা মুখ ফিরিয়ে নিয়েছে টেলিভিশন থেকে। তারা পশ্চিমবঙ্গের বা হিন্দি সিরিয়ালগুলো বা পশ্চিমবঙ্গের বাংলা সিরিয়ালগুলো, এসবের দিকে আমাদের দর্শকরা ঝুঁকে গেছে। আমাদের নাটকের এই ব্যর্থতার কারণটা কি তোমার মনে হয়? এটা অনেক জটিল একটা প্রশ্নের উত্তর। মানে আমি যদি চেষ্টা করি যদি গুছিয়ে বলতে, প্রথম কথা হচ্ছে যে এটা একটা দুষ্ট চক্রের মধ্যে পড়েছে। দুষ্ট চক্রটা হচ্ছে টিভি চ্যানেলগুলো, যে প্রোগ্রাম টিম, তারা একসময় দেখেন আমরা যখন টিভি ছাড়ি 2007-এ আমি সর্বশেষ করেছি 420, এবং আমি সর্বশেষ যে সিরিয়ালটা করেছি সেটা ছিল ভীষণ জনপ্রিয় সিরিয়াল। এবং আমার মনে আছে ওই সিরিয়ালটা শুরু করার আগে আমি যখন ফরিদুর সাগরের সঙ্গে আমার মিটিং হচ্ছিল, তখন সাগর ভাই আমাকে বলছিলেন যে ফারুকী, আগের 91 এবং 69 তোমার খুব পপুলার ছিল, কারণ ফ্যামিলি সিরিয়াল ছিল। এখন তুমি ফ্যামিলি সিরিয়ালের বাইরে যাবে, একটা পলিটিক্যাল সিরিয়াল, এটা কে দেখবে? কারণ এটা তো কোনো নজির নাই।
তখন আমি বললাম সাগর ভাই আমার কাজ তো বেনজির স্থাপন করা, আমি তো নজিরের মধ্যে যেতে চাই না, এবং আমার ধারণা কাজ করবে, এবং আমরা সিরিয়ালটা বানালাম। তারপরে তো ওই সময় সমস্ত টেলিভিশনের মধ্যে সবচেয়ে বেশি টাকা বিজ্ঞাপন বিক্রি হতো ওই সিরিয়ালে, ওইটার দর্শক সংখ্যা ছিল সবচেয়ে বেশি, ওইটার ডিভিডি বৈধ এবং অবৈধ উপায়ে সবচেয়ে বেশি সংখ্যক কপি বিক্রি হয়েছে। এখন এটার আমি উদাহরণ দিলাম কি জন্য, এরপরে কি হলো, এরপরেও কিন্তু একদম যে নাই হয়ে গেছে টেলিভিশন তা না। ঈদের সময় দেখবেন যে বিশেষ বিশেষ কিছু প্রোডাকশন খুব জনপ্রিয় হয়। তাহসান তিশার অনেকগুলো প্রোডাকশন আমি জানি ভীষণ জনপ্রিয়। হ্যাঁ, তাহসান তিশা এই জুরিটি যে নাটক করে সেটাই ভীষণ জনপ্রিয়। তারপরে আরমান ভাই সিরিজের অনেকগুলো প্রোডাকশন ভীষণ জনপ্রিয়। সিকান্দার বক্স ভীষণ জনপ্রিয়। ওয়াহিদা নামে একটা নতুন ছেলে ও কিছু কাজ করেছিল, খুব ভালো হয়েছে। ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম নামে একটা কাজ হয়েছিল, ওটাও খুব জনপ্রিয় ছিল। আমি বলতে চাচ্ছি যে বিচ্ছিন্নভাবে যখন ভালো প্রোডাকশন হয়েছে তখন দর্শক সেটাকে লুফে নিয়েছে। এখন সেই ভালো প্রোডাকশনটা হয়তো শুধু ঈদের সময় হয়েছে, সারা বছর আমরা সেটা কেন করতে পারিনি? আমার ধারণা এর পেছনে মূল কারণটা হচ্ছে টিভি চ্যানেলগুলো একটা রং স্ট্র্যাটেজি দিকে ছিল। তারা ভেবেছিল যে ওকে, যেহেতু আমাদের মানে টিআরপির সত্যিকারের কোনো বিজ্ঞানসম্মত উপায় নাই, ফলে কোন প্রোডাকশন কতজন দেখে এটা কোনো মানে বৈজ্ঞানিক ডাটা নাই, না থাকার ফলে যেটা হয়েছে, আপনার যদি ডাটা থাকতো, ডাটা থাকলে কী হতো, যে সবচেয়ে জনপ্রিয় পরিচালক টিভি চ্যানেল তার কাছেই যেত এবং তার দায়িত্ব হতো যে প্রোডাকশনটাকে জনপ্রিয় করে তোলা। ফলে তখন আপনার উপায় ছিল না ভালো কাজ না করে। এখন যেহেতু ডেটা নেই, বিজ্ঞাপন পাওয়ার নানাবিধ ফর্মুলা এবং পদ্ধতি টিভি চ্যানেলগুলো অ্যাপ্লাই করে, কিছু ভালো পদ্ধতি, কিছু খারাপ পদ্ধতি, কিছু আমরা আর মামারা পদ্ধতি, নানাবিধ এরকম হয়েছে। এটাতে যেটা হয়েছে কোয়ালিটির ব্যাপারে আর তাদেরকে মানে মানে কি বলে মাথা ঘামাতে হয়নি। তবে আসার কথা হচ্ছে যে এখন টিভি চ্যানেলগুলো সচেতন হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের টিভির যে প্রোপাগান্ডা, এটা আমি কিছুটা প্রোপাগান্ডা মনে করি। বাংলাদেশের সব মানুষ পশ্চিমবঙ্গের টেলিভিশন দেখে না। পশ্চিমবঙ্গের টেলিভিশন বেশিরভাগ দেখে, আমার যে সার্ভে আছে সেটা হচ্ছে গৃহকর্মীরা এবং কিছু কিছু গৃহিণী যারা অলস সময় কাটায় বাসায়, সকলেই নন। এরাও সংখ্যা অনেক কম, বেশি না, কিন্তু এরাই আমাদের জনগোষ্ঠীর সবাই নয়। ঢালাওভাবে আমাদের কাজ খারাপ হয় বলে পশ্চিমবঙ্গের কাজ দেখছে তা নয়। পশ্চিমবঙ্গের জি বাংলার যে সিরিয়ালগুলো এগুলো অতিশয় অখাদ্য। এটা আমাদের এখানে আমি মাঝখান থেকে একটু ইন্টারাপ্ট করছি ফারুকি, সেটা হচ্ছে যে তোমরা কয়েকজন, হ্যাঁ আমরা কিন্তু জানি কারা কারা ভালো নাটক তৈরি করছে, গুটি কয় মানুষ, এবং তাদের বাজেটেরও সমস্যা হয় না, তাদের ব্যাপারে চ্যানেলগুলিও খুব উৎসাহী। কিন্তু এর বাইরে যে অনেকে নির্মাণ করছেন, অনেকে লিখছেন, অনেকে অভিনয় করছেন, সেই নাটকগুলোর অবস্থা আসলে কি? এটার ব্যাপারে চ্যানেলগুলোকে একটা নার্চার করতে পারতে হবে। যেমন দেখেন, আমরা যখন গতবার ছবিয়াল রিউনিয়ন করলাম, আমরা কিন্তু এটা দীর্ঘদিন, আমি কেন বারবার এটা উদাহরণ দিচ্ছি, তাহলে টিভি চ্যানেলগুলোর জন্য এখানে একটা ইঙ্গিত থাকতে পারে। আমরা গল্প তৈরি করার আগে আমরা বসেছি এক মাসের মতো, প্রতিদিন আমরা ব্রেনস্টর্মিং করতাম কোন গল্পটা বলতে চাই। এই গল্পটা না, আমরা কিছু জিনিস ঠিক করেছি যে আমাদের টিভিতে এখন প্রচলিত ফর্মুলা কি, এই ফর্মুলা, মেজর থিমগুলো কি, এগুলো মেজর থিম, এগুলো একটা ধারে কাছে যাব না। তাহলে কি করব, এই গল্পগুলো বলবো। ওকে, এই গল্পগুলো বলার জন্য আমরা কি ফরম্যাটে বলবো? আমাদের এখানকার গল্প বলার সংকটের জায়গা আমরা আবিষ্কার করেছি, আমাদের গল্প ইজ টু ডেসক্রিপটিভ। এর কারণ আছে আমরা পুঁথিপালার মানুষ, পুঁথিপালা কিন্তু অনেক ব্যাখ্যা করে করে গল্প বলে, ফলে ওই সারপ্রাইজ এলিমেন্ট রাখা যায় না। এই জিনিসগুলো তৈরি করার জন্য আমরা 1 মাস ধরে সময় ব্যয় করেছি। গল্পটা কিভাবে বলতে হবে সেটার পেছনে সময় দেওয়া, গল্পটা কিভাবে মার্কেট করতে হবে সেটার পেছনে সময় দেওয়া, এই পুরো প্রসেসটার মধ্যে আমরা ইনভলভ থেকেছি, আমি, এশিয়াটিক এবং ডিরেক্টররা। এই যে একটা কমপ্লিট প্রসেস, আমি মনে করি যদি আমরা ইন্ডাস্ট্রির কথা ভাবি, আমাদেরকে এটা এই দিকে নজর দিতে হবে। শুধু একটা টাকা দিলাম, প্রোডাকশন করলাম, তাহলে হবে না। তাহলে এখানে চ্যানেলগুলির ভূমিকা, চ্যানেলের তো নিশ্চয়ই ভূমিকা আছে তোমাকে প্রমোট করা। আমরা যে কাজটা করেছি এটা প্রোগ্রাম টিমের কাজ করেছি, এই কাজটা চ্যানেলগুলোর প্রোগ্রাম টিম করতে পারে। তো এই জায়গাটিতে চ্যানেলের প্রতি তোমাদের আহ্বানটা কি? তোমরা কথা বলছো চ্যানেলগুলোর সঙ্গে যে এই পদ্ধতিতে আমরা অবস্থাটা বদলে দিতে পারি? আমার মনে হয় যে কাজই একটা বড় উদাহরণ হতে পারে। আমার মনে হয় যে গত ঈদে ছবিয়াল রিউনিয়নের সাফল্য টিভি চ্যানেলগুলোকে উৎসাহী করেছে নতুন কিছু করার জন্য, এবং তারা সেখান থেকে দেখতে পারে যে কি করে একটা প্রোডাকশন তৈরি করা থেকে শুরু করে এটা প্লেসমেন্ট পর্যন্ত যে প্রোগ্রাম টিম কিভাবে এটার মধ্যে ইনপুট দিতে পারে, কি করে এটাকে এনরিচ করতে পারে। কারণ আপনি একটা প্রোডাকশন খুব ভালো গল্প লিখলেন, কিন্তু গল্পটা কেউ নজরে নিল না, কেউ দেখার জন্য প্রস্তুতি নিল না এবং দর্শক জানলো না, তাহলে কিন্তু কাজ হবে না। ফলে গল্প ভালো যেমন বানাতে হবে, গল্পটা দেখানোর ব্যবস্থা করতে হবে। তো এই ব্যবস্থার দায়িত্বটা তো চ্যানেলের। এখন চ্যানেলগুলো যদি যৌথভাবে একটা উদ্যোগ নেয়, তাহলে তো আমাদের নাটকের জায়গাটা আবার সেই জায়গাটাতে ফিরতে পারে। এটা তো খুবই সম্ভব, এবং চ্যানেলগুলো কিন্তু আশাবাদী। ওরা যে আশাবাদী তার প্রমাণ হচ্ছে, আমার সঙ্গে এখন যে কোনো একটা চ্যানেলের কথা হচ্ছে, দীর্ঘদিন ধরে কথা হচ্ছিল, আমি নামটা সঙ্গত কারণে বলছি না। তারা আমাকে এ পর্যন্ত বলেছে যে আমরা কিছু করতে চাই, আপনি কিছু একটা করেন, আমরা
আমরা চাই দর্শক আসুক, এবং তারা ছবি হল রিউনিয়নের সাকসেস সম্পর্কে ওয়াকিবহাল। তখন আমি তাদেরকে বলেছি, ওকে আমি একটা সিরিয়াল ভাবতে পারি, তবে আমি যখন 420 সময় বেনজির স্থাপন করার চেষ্টা করেছি, এবারও করলে এরকম বেনজির কিছু করার চেষ্টা করব, নতুন কিছু, এবং সেটা অনেক টাকা বাজেট খরচ করতে হবে, অনেক মার্কেটিং করতে হবে। তখন তারা, আমি যে বাজেটের কথা বলেছি এটা অবিশ্বাস্য বাজেট, এবং তারা বলেছে বাজেট কোনো সমস্যা না, প্রয়োজনে আমার গাড়ি বিক্রি করে হলে আমরা চালাবো, কিন্তু আমরা করতে চাই। এই যে অ্যাটিটিউডটা, হয়তো তাদের গাড়ি বিক্রি করতে হবে না, তাদের টাকা আছে, কিন্তু এই অ্যাটিটিউডটা খুব জরুরি। ইট ইজ ইম্পর্টেন্ট, ইট ইজ কামিং। হ্যাঁ, ফারুকি, আমি ছোট্ট বিরতি নেব, বিরতির পরে অন্য প্রসঙ্গ নিয়ে তোমার সঙ্গে কথা বলছি। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমি একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবার মোস্তফা সরোয়ার ফারুকি এবং তার আরও অনেক কথা যেগুলো আমাদের এই ইন্ডাস্ট্রির জন্য, টেলিভিশনের নাটক, বিজ্ঞাপন এবং চলচ্চিত্রের জন্য অনেক জরুরি কিছু প্রসঙ্গে তার সঙ্গে আজকে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পর আমরা আবার ফিরছি হে বন্ধু হে প্রিয় অনুষ্ঠানে। আমার সঙ্গে আছেন মোস্তফা সরোয়ার ফারুকি। ফারুকি, আমরা টেলিভিশন নাটক প্রসঙ্গে কথা বলছিলাম এবং কেউ কেউ অভিযোগ করেন যে আজকাল টেলিভিশন নাটকগুলোতে নাটকের চেয়ে বিজ্ঞাপনের পরিমাণ বেশি, এবং এটা সঙ্গত কারণেই তারা করেন। তুমি নিজেও সেটা দেখো বা তোমার অভিজ্ঞতা আছে। এই জায়গাটি নিয়ে তুমি আসলে কি বলতে চাও? এটা আমি আবার বললাম, যেটা বললাম, এটা টিভি চ্যানেলগুলো যেটা করেছে, ভালো পরিচালককে বেশি টাকা দিতে হয়, তাহলে আমি ভালো পরিচালকের কাছে যাব না, আমি একটু দুর্বল পরিচালকের কাছে যাব, কম টাকায় কাজ করব, সেক্ষেত্রে আমি বিজ্ঞাপন তাদের কাছ থেকে না হলে কম টাকা পেলাম, চলবে। কিন্তু কম টাকায় পেলে চলবে, এটা কিন্তু বৃত্তের মতো। যেমন আপনি একটা ভালো পরিচালককে 5 লাখ টাকা দিতেন, আপনি স্পন্সরের কাছ থেকে 5 লাখ টাকা পেতেন ধরা যাক। এরপর আপনি স্পন্সরকে নানান রকম মামারা বৈধ অবৈধ নানান পদ্ধতিতে স্পন্সরকে ম্যানেজ করলেন, ম্যানেজ করে যেটা বললেন যে ঠিক আছে, আমি একটা অন্য একটা দুর্বল পরিচালককে দিয়ে বানাচ্ছি, আপনি 5 লাখ দিতে পারেন, 4 লাখ দিলে হবে। তো স্পন্সর বললো 4 লাখ দিল, এবং আপনি 2 লাখ খরচ করলেন, 2 লাখ লাভ হলো, আপনি ভাবলেন আপনার খুব লাভ হলো। কিন্তু যেহেতু দর্শক আপনি পেলেন না, স্পন্সর পরের সিজনে এসে বলছে 4 লাখ আমি পারবো না, এই একই প্রোডাকশন আমি 3 লাখ দিব। ও এরকম তখন আপনি টিভি চ্যানেল এসে বললেন না, আপনি 3 লাখ দিন না, আপনি 4 লাখ দেন, আগে আমি আপনাকে 4 লাখই দিতাম 10 মিনিট বিজ্ঞাপন, এবার আমি আপনাকে 20 মিনিট বিজ্ঞাপন দেবো। এই আপনি তখন বিজ্ঞাপনটা বাড়ালেন। এই যে আপনার রেট যত কমছে প্রোডাকশনে, কারণ প্রোডাকশনের মান আপনার খারাপ, আপনি দর্শক হারাচ্ছেন, ফলে বিজ্ঞাপনদাতা আপনাকে কম টাকা দিচ্ছে, এবং এটা পোষানোর জন্য আপনি বিজ্ঞাপন বিরতির পরিমাণ বাড়াচ্ছেন। এইটা এমন একটা বৃত্ত, যে বৃত্ত ক্রমাগত প্রোডাকশনের মান কেবল খারাপই করেছে। কারণ টিভি চ্যানেলের অবস্থা খারাপ হয়েছে, সে তখন আরও কম টাকা ইনভেস্ট করতে পেরেছে প্রোডাকশনের পিছনে। ফলে এই পুরো বৃত্তটা আসলে ইজ এ ভিশিয়াস সাইকেল। এটা থেকে বের হওয়ার একটাই উপায়, আপনি বেশি টাকা ইনভেস্ট করেন, প্রিমিয়াম প্রোডাকশন বানান, কম বিরতি দেন, লোকে ওটাই দেখবে, এবং বিজ্ঞাপনদাতা আপনাকে বেশি টাকা বিজ্ঞাপন দিবে। এবং এটা সম্ভব, এটা আমরা গত 4-5 বছরে বহু প্রোডাকশন এটা হয়েছে, আমাদের রিইউনিয়নে হয়েছে, এর আগে এয়ারটেলের প্রোডাকশন হয়েছে, আরও অনেকের প্রোডাকশন এটা হয়েছে। এই যে বিজ্ঞাপন প্রসঙ্গে কথাটা আমরা বললাম, বিজ্ঞাপন তুমি অনেক অনেক স্মরণীয় বিজ্ঞাপন আমাদের জন্য নির্মাণ করেছো। আমি শুরুতে বলেছিলাম যে আমাদের কালের কণ্ঠ পত্রিকার বিজ্ঞাপনে তুমি বিশাল একটা চমক দিয়েছিলে, অন্ধের হাতি দেখা। এই যে বিজ্ঞাপনগুলোর চমক এবং বিজ্ঞাপনকে একটি নতুন জায়গায় নিয়ে যাওয়া, তুমি কি এখন বিজ্ঞাপনের কাজ করো, বিজ্ঞাপন তৈরি করো? হ্যাঁ, বিজ্ঞাপন তো করি, বিজ্ঞাপন করি হচ্ছে বেঁচে থাকার জন্য। তবে এখন আমাদের বিজ্ঞাপনের দিকে যদি তাকান, আমাদের বিজ্ঞাপন সম্ভবত খুব একটা স্ট্যাগনেন্ট জায়গার মধ্যে আছে, আমি বলবো। ক্রিয়েটিভিটির খুব একটা প্রকাশ আমরা খুব একটা দেখছি না। সাম্প্রতিক সময়ে কিছু কিছু বিজ্ঞাপন খুব ভালো হয়েছে, যেমন জুই নারিকেল তেলের একটা বিজ্ঞাপন হয়েছে, একটা মেয়ের চুল কেটে ফেলে, যেটা যুগান্তকারী একটা বিজ্ঞাপন। আমরা এই বিজ্ঞাপনটি যুগান্তকারী, এতে কোনো সন্দেহ নেই যে একটি মেয়ে পার্লারে গিয়ে তার চুল ছোট করতে বলছে, কারণ ওর মধ্যে নারী নির্যাতনের একটা প্রচ্ছন্ন বিষয় অসাধারণভাবে এটা বানিয়েছে আমার সঙ্গে কাজ করতো আশুতোষ সুজন এবং তানভীর হোসেনের স্ক্রিপ্ট ছিল এটা। এছাড়া কিছুদিন আগে আমরা একটা কাজ করেছি, যেটা আমি মনে করি একটু নতুন ধরনের কাজ ছিল। ক্রাউন সিমেন্টের একটা বিজ্ঞাপন করেছিলাম আমি। সিঙ্গাপুরে একটা ছেলে থাকে এবং সে ওখানে বলে যে দেখেছি গৌরবের ক্ষুধাও কিন্তু মানুষের সবচেয়ে বড় ক্ষুধা। সো এরকম খুব অল্প কাজ হচ্ছে যেটা গ্রাউন্ড ব্রেকিং। আমাদের বিজ্ঞাপন এখন একটা স্ট্যাগনেন্ট জায়গা আছে। এটা কেন, এটা কারণ আমি জানি, হয়তো অনেক ব্যাখ্যা আমি করতে চাচ্ছি না, কিন্তু আমি মনে করি এটার দিকে আমাদের সবারই নজর দেওয়ার সময় আসছে। কারণ না হলে
এই ইন্ডাস্ট্রির জন্য সাফার করবে ইন্ডাস্ট্রিটা। আমরা মাঝে মাঝে শুনি বা এরকমও আমাদের কাছে এই তথ্যগুলো আসে যে অনেক প্রতিষ্ঠান আছেন যারা তাদের নির্মাতাদের পাঠিয়ে দিচ্ছেন মুম্বাইতে বা কলকাতায় বা অন্য দেশে, সেখানকার পটভূমিতে সেখানকার পরিবেশ অনুযায়ী তারা বিজ্ঞাপন তৈরি করে নিয়ে আসছে এবং আমাদের টাকাটা চলে যাচ্ছে অন্য দেশগুলোতে। এই জায়গাটি নিয়ে তোমার কি বক্তব্য? এটা এখন কমেছে, তবে আমি আবার বললাম টেলিভিশনের আলোচনা আবার চলে আসে। যেহেতু আমাদের টেলিভিশনের দর্শক সাধারণ সময়ে কম, উৎসবগুলোতে প্রচুর আছে, সাধারণ সময়ে যেহেতু কম, সেহেতু কে বিজ্ঞাপন দেখছে না দেখছে এটার ইম্প্যাক্ট ক্লায়েন্ট অতটা ঠিক বুঝতে পারছে না। এটা ক্লায়েন্টের সেলেও খুব একটা ইম্প্যাক্ট ফেলছে কিনা আমি নিশ্চিত না, বা খুব মানে দিন রাতের মতো প্রভাব ফেলছে কিনা আমি জানি না। যেহেতু এটা আমাদের টিভি দেখছে না, ফলে আমাদের বিজ্ঞাপন দেখছে না, সাধারণ সময়ে কম দেখছে, সেই হেতু আমার ধারণা বিজ্ঞাপন বানানো, বিজ্ঞাপনের ব্যাপারে সিরিয়াস হওয়ার ব্যাপারে ক্লায়েন্ট এবং বিজ্ঞাপন এজেন্সি দুই দলেরই একটু শিথিলতা এসছে। আগের সেই লড়াইটা নাই। আপনার মনে আছে বোধহয় একসময় ছিল ঈদে বাংলালিংক কি নিয়ে আসছে, গ্রামীণ ফোন কি নিয়ে আসছে, স্কোয়ার কি নিয়ে আসছে, এটা নিয়ে আমরা কম্পিটিশন, দর্শক ওয়েট করতো, একটা কম্পিটিশন হতো। সেটা এখন নাই, কারণ যে সাধারণ সময় যেহেতু দর্শক টিভি কম দেখছে, ফলে বিজ্ঞাপন কি বানাচ্ছে এটা নিয়েও ক্লায়েন্টের খুব একটা মাথা ব্যথা নাই। টেলিভিশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। কিন্তু একটা জিনিস আমি আমার মনে আছে, তোমার একটা বিজ্ঞাপন ছিল নাকে তেল দিয়ে ঘুমানো। আমার পরিষ্কার মনে আছে, এটা তুমি আমার সামনে বসে আছো বলে বলছি না, এই বিজ্ঞাপনটির জন্য কিন্তু অনেক অনুষ্ঠান লোকে দেখতো, যে ওই বিজ্ঞাপনটা ওই নাটকের সময় দেখাবে, নাটকের চেয়ে বিজ্ঞাপনটি বেশি আকর্ষণীয় হয়ে দাঁড়িয়েছিল। হ্যাঁ, এই যে অবস্থাটি ছিল, আমরা সেই জায়গাটা থেকে অনেক কিন্তু পিছিয়ে গেছে। আমার মনে হয় নতুন যারা ক্রিয়েটিভ ডিরেক্টর আছেন এবং নতুন ডিরেক্টর যারা আছেন, আসলে আমাদের সময় কি ছিল যে আমি যেটা ডিরেকশন দিই খুব অল্প কাজ বাদে কিছু কাজ আমি এজেন্সির স্ক্রিপ্টে করি, কিছু কাজ আমার স্ক্রিপ্টে করি। এজেন্সির স্ক্রিপ্টে করলেও তাদের সঙ্গে আমার এরকম একটা সম্পর্ক থাকে যে আমি হয়তো আমার ভ্যালু অ্যাড করার সুযোগ থাকে। এখন নতুন ডিরেক্টরদের সেটা কতখানি সুযোগ আছে আমি নিশ্চিত না। ফলে আমি যারা বিভিন্ন এজেন্সি যারা নতুন ক্রিয়েটিভ ডিরেক্টর, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমি মনে করি আমাদের এখানে ক্রিয়েটিভিটির একটা কম্পিটিশনের জায়গা আছে, সেই জায়গাটা এক্সপ্লোর করা উচিত। ফারুকী, আমি শুনেছি বা আমি কিছুটা জানিও যে অনেক পরিচালক আছেন যারা টেলিভিশন নাটক দিয়ে শুরু করেন, যারা বিজ্ঞাপন দিয়ে শুরু করেন, কিন্তু তাদের মূল ক্ষেত্রটা থাকে চলচ্চিত্র। তারা স্বপ্ন দেখেন যে এই ছোট ছোট কাজগুলোর মধ্য দিয়ে আমি ছোট অর্থে, হ্যাঁ দৈর্ঘ্যের কথা আমি বলছি, বিজ্ঞাপন নির্মাণ করা, নাটক নির্মাণ করা, সিরিয়াল করা করে তারা মনে করেন যে তারা হাত পাকিয়েছেন, এখন তারা চলচ্চিত্রের দিকে যাবেন। তুমি কি এই চিন্তা চেতনা থেকে চলচ্চিত্র শুরু করেছিলে? আমি তো আসলে ছবি বানাতে চেয়েছিলাম, ছবি বানাতে পারছি না বলে টাকা ধার করে টেলিভিশনের জন্য কাজ করা শুরু করেছি। যখনই আমার সুযোগ এসছে ছবি বানানোর, এবং যখন আমি নিশ্চিত হয়েছি যে আমি শুধুমাত্র ছবি বানিয়ে টেলিভিশনে কাজ না করেও সার্ভাইভ করতে পারবো, আমি কিন্তু তখন ছবির দিকেই ঝুঁকে গেছি, কারণ আমি ছবি বানাতে চেয়েছি সবসময়। তুমি শুরু করলে ব্যাচেলার দিয়ে, এবং তোমার প্রথম ছবি কিন্তু মাত করে দিল আমাদেরকে, এবং নতুন প্রজন্মের ছেলে মেয়েরা হুমড়ি খেয়ে পড়লো তোমার চলচ্চিত্রের উপর। এবং এরপরে তুমি যা এই পর্যন্ত তৈরি করেছো, প্রত্যেকটা সিনেমায় তোমার প্রতিটি চলচ্চিত্র কোথাও না কোথাও গিয়ে বড় রকমের একটা ধাক্কা দিয়েছে। তোমার কি ধারণা ছিল যে তুমি চলচ্চিত্র তৈরি করলেই নতুন কিছু করবে, বা তুমি গতানুগতিক কোনো কিছু করবে না? আমার মনে হয় না। মানে কি, আপনি নিজে জানেন মিলন ভাই, আপনি শিল্পী মানুষ, আমরা আসলে শিল্পকর্মটাকে আমি মনে করি ব্যক্তির স্বভাবের অনুবাদ। আমরা আসলে যেমন মিলন ভাইয়ের লেখা এরকম কেন, কারণ মিলন ভাই এরকম। হুমায়ুন আহমেদের লেখা এরকম কেন, কারণ হুমায়ুন আহমেদ এরকম। আল মাহমুদের কবিতা এরকম কেন, কারণ আল মাহমুদ এরকম। আমার মনে হয় যে আমরা শিল্পী যদি তার হৃদয়ের ডাক শুনতে পান, যদি তার আত্মার ডাক শোনেন, তাহলে তার কাজটা তার স্বভাবের অনুবাদ হয়ে পড়ে। এখন আমার স্বভাবের অনুবাদটা বোধহয় আমার কাজের মধ্যে পাওয়া যায়। এখন আমার স্বভাবটা বোধহয় এটার মধ্যে বোধহয় কোনো কিছু আছে যেটা হয়তো দর্শককে কোথাও ধাক্কা দেয়, আমি ঠিক জানি না। এটার মধ্যে কোনো তীব্রতা হয়তো আছে, সেটাই হয়তো দর্শককে স্পর্শ করে। কিন্তু এটা কি, এটা প্ল্যান করে পরিকল্পনা করে আমার মনে হয় না। আমরা বোধহয় একটা কাজ করার সময় আমরা শুধু আমাদের আত্মাকে অনুসরণ করি। আত্মা খেয়াল যেদিকে নিতে চায়, আপনি নিজেও জানেন যে দুইটা সত্তা কাজ করে একসঙ্গে। অবচেতন সত্তা আমাকে দিয়ে লেখায়, আর সচেতন সত্তা আমাকে দিয়ে লেখাগুলো মোছায়। এই লেখা আর মোছার মধ্যে যেটা
টিকে যায় শেষ পর্যন্ত, সেটাই সিনেমা। কিন্তু আমাদের দেশের সিনেমার ব্যাপারটা ছিল এরকম, ধরো 60-এর দশকে আমরা এক ধরনের সিনেমা দেখেছি, জহির রায়হান, খান আতাউর রহমান বা সুভাষ দত্ত এরকম চলচ্চিত্র নির্মাণ যারা করেন তারা করেছেন, আমজাদ হোসেন। এর পরবর্তীতে 70-এর পরেও আমরা অনেকগুলো দিন পর্যন্ত বাংলা চলচ্চিত্রের, এদেশের চলচ্চিত্রের একটি ভদ্রচিত চেহারা দেখেছি, অর্থাৎ আমাদের পরিবার পরিজনরা সবাই হলে গিয়ে সিনেমা দেখতেন। কিন্তু একটা পর্যায়ে এসে আমরা লক্ষ্য করলাম যে ভারতীয় দুর্বল হিন্দি সিনেমাগুলোর কপি এদেশে হচ্ছে, নোংরামি হচ্ছে, অশ্লীলতার দায়ে নিষিদ্ধ হচ্ছে কোন কোন সিনেমা, তাদের দৃশ্য কেটে দেওয়া হচ্ছে। এই যে পরিস্থিতিটা অনেকগুলো বছর ধরে চলছিল, সেই পরিস্থিতির মধ্য দিয়ে তুমি মোস্তফা সরোয়ার ফারুকী আচমকা ব্যাচেলারের মতো একটা ছবি বানালে এবং সেটা চেহারাটা ঘুরিয়ে দিল। তোমার কি একবারও মনে হয়নি যে তুমি ওই প্রচলিত ধারায় সিনেমা বানাবে? আমি ওই যে বললাম যে আমার বোধহয় একটা সুবিধা ছিল, আমি অশিক্ষিত হওয়াতে, অশিক্ষিত মানুষের কিন্তু একটা সুবিধা আছে। অশিক্ষিত হওয়ার, হ্যাঁ সত্যি, অশিক্ষিত হওয়ার বড় সৌন্দর্য হচ্ছে আপনি দুঃসাহসী হয়ে এবং আপনি কিছুই কেয়ার করবেন না, আপনার মনে যা আছে আপনি সেটা করবেন। এটা হচ্ছে অশিক্ষিত। যেই ছেলেটি পৃথিবীর প্রতিটি বড় সিনেমা, পৃথিবীর প্রতিটি বিখ্যাত সিনেমা, আন্তর্জাতিক মানের প্রতিটি জায়গা আলোকিত করা সিনেমা মুখস্থ করে ফেলেছে, সে অশিক্ষিত। এটা বলে লোকে আসবে যে আমি কোনো বিশ্ববিদ্যালয়ে পড়িনি, আমার মানে ওগুলোর দরকার নেই, ওটা তোমার দরকার নেই, সেটা ঋত্বিক ঘটকের ছিল না, তা থেকে যায়। হ্যাঁ, কিন্তু না, শিক্ষার একটা বোধহয় সমস্যা হতে পারে, আমি জানি না। আসলে অশিক্ষিত হয়, যেমন আমি প্রথম যখন শুটিং শুরু করি আমি জানতাম না কি করে শর্ট জোড়া লাগাতে হয় আমার প্রথম শুটিংয়ের সময়, এবং আমার শুরুর দিকের কাজে অনেকগুলোতে এরকম অনেক টেকনিক্যাল মিস্টেক্স আছে। আমার মনে হয় আমি আমার মিস্টেক্স থেকে অনেক শিখেছি বা এখনও শিখি। কিন্তু ওই যেটা বললাম যে কোনো কিছু না জানার একটা সুবিধা হচ্ছে আপনি আচমকা নতুন কিছু করে ফেলতে পারেন। এটা রিডিকুলাস কিছু হতে পারে, হাস্যকর কিছু হতে পারে, আবার এটা হতে পারে এমন কিছু যে একদম নতুন কিছু, যেটা নতুন ভেইন হতে তৈরি করতে পারে। আমাকে কিছুদিন আগে আমার ওই পিঁপড়াবিদ্যা ছবিটা রিভিউর পরে, ওটা যে রিভিউ করেছিলেন হলিউড রিপোর্টারের ক্রিটিক, উনি লিখেছিলেন যে এই ছবিটা, উনি যেটা লিখেছিলেন ইংরেজিতে সেটা হচ্ছে ইট ওপেন্স আপ এ নিউ ভেইন অফ রাই কমেডি, যে একটা মানে রাই কমেডির একটা নতুন ধারা এটা ওপেন আপ করেছে এই ছবি। তো বিশ্ব চলচ্চিত্রের বিচার করে তো ওনারা এসব কথা বলে, শোনার পর আমি একটু চমকে গেছিলাম, বলে কি আমি তো এত কিছু ভাইবা চিন্তা করিনি। আমার মনে হয় যে না জানার সৌন্দর্য হচ্ছে। কিন্তু আমি একটা জিনিস অনুভব করেছিলাম, তুমি যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সিনেমাটা করো, সেখানে আমার ছোট মেয়েটি একটি ছোট্ট চরিত্রে অভিনয় করেছিল। আমি তার সঙ্গে শুটিংয়ে, তোমার শুটিংয়ে আমি কক্সবাজার পর্যন্ত গিয়েছিলাম, এবং সেই সময় তোমার শুটিং চলছে, হুমায়ুন সাধু আমার সঙ্গে বসে আছে এবং সে কথায় কথায় আমার সঙ্গে নানা রকম বিষয় নিয়ে আলাপ করছিল, তোমার চলচ্চিত্রের ধারণা নিয়ে, তোমার কাজ নিয়ে। আমার ভাবনাটা সে জানতে চাচ্ছিল, এবং সেই সময় আমার পরিষ্কার মনে আছে যে আমি খুব ফিল করছিলাম যে এই যে আমরা উত্তর আধুনিকতা বলে কথা বলি বা এই বিষয়গুলো নিয়ে ভাবি, উত্তর আধুনিকতা জিনিসটি কি সেটা কিন্তু আমি প্রথম খুব অনুভব করলাম তোমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার চলচ্চিত্রটিতে। এখন তুমি আমার ধারণা তুমি খুব বিনয় করে বলছো যে তুমি না জেনে জিনিসটা না জেনে এই বিষয়গুলোকে তোমার চলচ্চিত্রে ধারণ করার চেষ্টা করেছো এবং তুমি তোমার মতো করেছো। এর পরবর্তীতে তোমার টেলিভিশন বা তোমার পিঁপড়াবিদ্যা বা সাম্প্রতিককালে তোমার ডুব তো আমাদের এখনো দেখা হয়নি, কিন্তু তোমার প্রত্যেকটি চলচ্চিত্রই, প্রত্যেকটি সিনেমাই কোনো না কোনো একটা বড় জায়গায়, নতুন একটা জায়গায় নিয়ে আমাদের দাঁড় করিয়েছে। এই দাঁড় করানোর ব্যাপারটি শুধুমাত্র বাংলাদেশে নয়, আমি দেখেছি ভারতে, রাশিয়াতে, পৃথিবীর বিভিন্ন হলিউড, ইরানে, সিঙ্গাপুরে, বিভিন্ন দেশে তোমার চলচ্চিত্রে বাংলাদেশকে চেনাচ্ছে, বাংলাদেশের এই প্রজন্মের মানুষকে চেনাচ্ছে, এই জেনারেশনের মানুষকে আমরা দেখতে পাচ্ছি তোমার চলচ্চিত্রে, এবং সারা পৃথিবী এই নিয়ে কথা বলছে। এখন তুমি যদি বলো যে তুমি কিছু না ভেবে তোমার ছবিগুলি তৈরি করেছো, সেটা কেমন? না ভেবে না, আমি ভেবে করেছি, কিন্তু আমি বলছি আমার শুরুর দিকে আমি খুব বেশি জানতাম না। এই না জানার কিন্তু আপনাকে একটা সাহস দিয়ে দেয়। নাহলে আমি এখন যদি পেছনে ভাবি যে যেই সময় আমি ব্যাচেলর করেছি তখন আমাদের চলচ্চিত্রের ট্রেন্ডটা কি ছিল, সেই ট্রেন্ডের মধ্যে কেমনে আমি সাহসটা করলাম। এটা ঠিক, আমি এই সাহসটার কথা বলতে চাচ্ছিলাম যে ওই সময় কারো এই সাহস করার কথা না। অজানা, ওই না জানার ফলে যেটা ব্যাপার আছে, যেহেতু আমার বয়স কম, আমি মানে এক্সপিরিয়েন্সের বিউটি হচ্ছে এক্সপিরিয়েন্স আপনাকে অনেক সচেতন করে তোলে, আর এক্সপিরিয়েন্সের খারাপ দিক হচ্ছে এক্সপিরিয়েন্স আপনাকে নতুন জায়গায় যেতে দেয় না। এক্সপিরিয়েন্স আপনাকে, অভিজ্ঞতা আপনাকে আপনার
আপনার পরিচিত এলাকার মধ্যে বন্দি করে রাখতে চায়, আর নতুন যে সে নতুন রাস্তা আবিষ্কার করতে চাইবে। যেহেতু আমার অভিজ্ঞতা ছিল না, ফলে আমি হয়তো নতুন কিছু করার চেষ্টা তোমার করেছি। এই জায়গার এই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে নতুন মানুষেরা, নতুন চিন্তাশীল মানুষেরা নতুন রাস্তায় আবিষ্কার করবেন, তারা পুরনো রাস্তায় যাবেন না। এই কথার উপর আমি একটি বিরতি নিচ্ছি, বিরতির পরে এই প্রসঙ্গে আমরা ফিরছি আবার। প্রিয় দর্শক, আমি আবারও একটি বিরতি নিচ্ছি এবং বিরতির পরে আবার মোস্তফা সরোয়ার ফারুকী এবং তার আরও অনেক কথা। আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পর আবারও হে বন্ধু হে প্রিয় অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। একটি কথা আপনাদেরকে বলতে আমি ভুলে গেছি, আমাদের সঙ্গে এই অনুষ্ঠানটিতে শুরু থেকেই আছে লাবেলো আইসক্রিম। আজকে আমি তাদের কথা বলতে ভুলে গেছি। লাবেলো আইসক্রিম আমাদের সঙ্গে আছে, আর আছেন মোস্তফা সরোয়ার ফারুকী। ফারুকী, যে প্রসঙ্গটি নিয়ে আমি কথা বলছিলাম, তোমার এ পর্যন্ত চলচ্চিত্র কটি তুমি তৈরি করলে? ডুব সর্বশেষ 6টি। এই 6টির মধ্যে 5টি আমার দেখা আছে, এবং তোমার 5টি চলচ্চিত্রই 5 অ্যাঙ্গেল থেকে সারা পৃথিবীকে চিনিয়ে দিয়েছে যে মোস্তফা সরোয়ার ফারুকী নামে একজন বাঙালি চলচ্চিত্রকার আছেন, যিনি পৃথিবীর যে কোনো দেশের বড় চলচ্চিত্রকারদের পাশাপাশি গিয়ে দাঁড়াবার যোগ্যতা রাখেন। এই যে অবস্থাটি তৈরি হয়েছে, এবং এটি খুব বেশি দিনের কথা নয়, লাস্ট 10 বছরের মধ্যে জিনিসটা হয়েছে। প্রথম কিভাবে তুমি বিদেশিদের নজর কাড়লে? আমার থার্ড পারসন সিঙ্গুলার বানানোর পরে ওটা ডিভিডিটা পুসানের, উনি এখন মারা গেছেন, এক্সিকিউটিভ প্রোগ্রামার ছিলেন মিস্টার কিম জিসুক, ওনার হাতে কানে দেয় হচ্ছে শোভন ভাই। উনি এরকম বিভিন্ন ডিভিডি দেন ওনাদেরকে নিয়ে, তো ওনারা ওই ছবি দেখার পরে পুসান আমার এই ছবিটা পছন্দ করে। আমার ধারণা সেখান থেকেই আমার যাত্রাটা শুরু হয় সত্যিকার অর্থে বাইরের জগতে। কারণ পুসান এশিয়ার সবচেয়ে বড় ফেস্টিভ্যাল, পৃথিবীর সেরা 5-6টার মধ্যে একটা। এরপরে আমি পুসানেই টেলিভিশনের জন্য এশিয়ান সিনেমা ফান্ড অ্যাওয়ার্ড জিতি। এরপরে ওরা আবার এই ছবিটাকে ওদের ক্লোজিং ফিল্ম হিসেবে নির্বাচিত করে। আমার ধারণা এরপর থেকে আমার ব্যাপারে ক্রিটিকদের একটু আগ্রহ তৈরি হয়, ক্রিটিকরা আমার ব্যাপারে ওয়াকেবল হয়। যেমন ডুবের তো এখন ইতিমধ্যে 3টা রিভিউ বেরিয়ে গেছে, হলিউড রিপোর্টার, স্ক্রিন এবং ভ্যারাইটি, 3টারই। এবং রিভিউ পরে আমি একটু চমকে গেছি, কারণ রিভিউর ভাষাটা ছিল অনেকটা মাস্টার ফিল্ম মেকারদের জন্য বরাদ্দ। আমি তো মাস্টার ফিল্ম মেকার না, কারণ আমি এটা বিনয় না, আমি জানি আমার দ্য বেস্ট ইজ ইয়েট টু কাম, এবং আমি জানি যে আমার আরও বহুদূর যাওয়ার আছে, এবং আমি জানি যে আমি এ পর্যন্ত যা করেছি। আমি একটা উদাহরণ দিই, আমাকে কিছুদিন আগে আমার এক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বলছিল যে, বস আপনি যখন টেলিভিশনে সব হিট কাজ করছিলেন তখন তো ইউটিউব ছিল না, এখনকার ইউটিউব জেনারেশনের কাছে তো আপনি অনেক অপরিচিত, তো সেই কাজগুলো আবার ইউটিউবে দেওয়া দরকার না। আমি তখন ওকে কিছু বলিনি, আমি রাতে চিন্তা করছিলাম। পরে আমি ভাবলাম যে কেন আসলে আমার পুরনো কাজ দেওয়ার ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই, কারণ আমার সবসময় মনে হয় যে আমার পুরনো কাজ নিয়ে আমার এত উত্তেজনা নেই, কারণ আমার বিশ্বাস হয় যে আমার সামনে যেটা আসছে সেটা আরও ভয়ঙ্কর কাজ আসছে, ফলে পুরনোটা কে দেখলো না দেখলো আমার কোনো উত্তেজনা নেই। ফলে আমি মনে করি যে এইটা বোধহয় একটা কারণ হতে পারে যে আমি যেহেতু একই কাজ বারবার করছি না, এটাতে হয়তো তারা ভাবছে যে দিস গাই ইজ পটেনশিয়াল, এই হয়তো নতুন নতুন জিনিস করছে বা আরও করবে। সে জায়গা থেকে হয়তো আমার নিজেরই লজ্জা লাগে। টু বি ফ্র্যাঙ্ক, ডুবের ভ্যারাইটি রিভিউতে এমন একটা কথা লিখেছে আমার সম্পর্কে, যে লজ্জা আমি আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরদেরকে বলেছি, শোনো এটা কেউ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করো না, এবং কেউ যেন না জানে, লুকায় রাখো। কিন্তু ভ্যারাইটি ইজ সাচ এ বিগ পত্রিকা, আপনি তো এটা না জানবার কোনো কারণ নেই। মানে ওখানে আই ফেল্ট গুড, কিন্তু আবার এট দ্য সেম টাইম আমার খুব লজ্জা লাগছে যে এরকম প্রশংসা আমি কীভাবে শেয়ার দিব। সো আই মিন, প্রশংসা পেতে আমার খুব ভালো লাগে, কিন্তু সত্যিকার অর্থে মিলন ভাই, প্রশংসায় আমি বিন্দুমাত্র প্রভাবিত হই না, কারণ প্রশংসায় প্রভাবিত হইলে আমি আগের কাজটা আবার করতাম, আমি কখনো একই কাজ দ্বিতীয়বার করি না। এই যে ধরো বাংলাদেশের চলচ্চিত্রের একটা লম্বা ইতিহাস আছে, বহু দিন ধরে বাংলাদেশের চলচ্চিত্র তৈরি হচ্ছে, কিন্তু তোমার আগে আন্তর্জাতিকভাবে জায়গা তৈরি করার বা নিজেদের ভালো কাজগুলোকে সেই স্তরে পৌঁছে দেওয়ার চেষ্টাটা কি সেভাবে হয়েছিল? সবচেয়ে বড় যুগান্তকারী চেষ্টাটা করেছিলেন তারেক মাসুদ মাটির মনের মাধ্যমে। 2002 সালে ওনার ছবি ডিরেক্টরস ফোর্টনাইটে গেছিল, কানের একটা প্যারালাল সেকশন। আমি মনে করি যে আজকে আমি একটা লেখা লিখেছিলাম ওনার উপর একটা পত্রিকার জন্য। আমি মনে করি যে
আমরা যখন এক একজন এক একটা ব্যক্তিগত হিমালয় পার হই, তখন কিন্তু শুধু আমরা যে পার হই তা না, আমাদের পরে যারা আছে তাদের সবার সামনে স্বপ্নটা আরও খুলে ধরি। তারা বিশ্বাস করতে পারে যে আমি তার চেয়েও বড় জায়গায় যেতে পারি। আমি মনে করি 2002-তে ডিরেক্টর্স ফরনাইটে তারেক মাসুদের মাটির মোনা সিলেকশনটা আমাদেরকে এরকম বিশ্বাস দিয়েছে যে ইয়েস উই ক্যান, এবং এটা আমাদেরকে আরও সাহসী করে তুলেছে। এটা আমাদেরকে ওই রকম গল্প ভাবতে সাহস দিয়েছে যে যেরকম গল্প আমরা দেখিনি, কিন্তু নতুন কিছু, হ্যাঁ আমরা নতুন কিছু করতে পারি, কেন পারি না? আরে এই যে, কারণ আমরা উই অল ক্যান ড্রিম অফ সামথিং নিউ, আমরা সবাই নতুন কিছু অ্যাচিভ করতে পারি। এইটার একটা বড় সাহস দিয়েছে আমার ধারণা 2002-এ ডিরেক্টর্স ফরনাইটে তার সিলেকশন হওয়া। ফলে যে কোনো ব্যক্তিগত বড় সাফল্য অন্যদের জন্য বড় রাস্তা খুলে দেয়। অমিতাভ রেজা যে ছবিটি করলেন, এবং সেই ছবিটাও নানান রকমভাবে বিভিন্ন স্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে, এবং ইদানিং আমরা খবর পেলাম যে এই ছবিটি ভারতে 2-3টি ভাষায় তৈরি হচ্ছে। আজকে দেখলাম যে তামিল ভাষায় কি ভাষায় হচ্ছে। এই যে অবস্থাটি, তোমরা 1, 2 বা 3 যেটা তারেক মাসুদ তোমাদেরকে কিছুটা পথ দেখিয়েছিলেন বাইরের পৃথিবীতে আমাদের ছবিগুলোকে পৌঁছে দেওয়ার, তো এই যে জায়গাটি তোমার সমসাময়িক সময়ে অমিতাভ রেজা বা গিয়াসউদ্দিন সেলিম একটা ছবি বানিয়েছিলেন মনপুরা, সেই ছবিটাও ব্যাপকভাবে দর্শক নন্দিত হয়েছিল, কিন্তু এর সঙ্গে সঙ্গে আরো কি নতুন পরিচালক আমরা দেখতে পাচ্ছি যারা খুব সম্ভাবনাময় আছে? আমি আবু শাহিদ ইমনের কথা বলতে পারি, যে জালালাই গল্প বানিয়েছে। আমি রুবায়েত হোসেনের কথা বলতে পারি, যে আন্ডার কনস্ট্রাকশন নামে একটা ছবি বানিয়েছে, যেটা ফ্রান্সে গত 6 সপ্তাহ ধরে চলছে থিয়েট্রিক্যালি। এটা অনেক বড় অ্যাচিভমেন্ট। দুঃখজনক হচ্ছে বাংলাদেশের কোনো পত্রিকার নিউজ হয় না। কারণটা কি আমি জানি না। আমাদের পত্রিকাগুলোর বিনোদন বিভাগের এই বিষয়ে ভাবার সময় আসছে, কোনটা গুরুত্বপূর্ণ সংবাদ এবং কোনটা গুরুত্বপূর্ণ না, এটা আমাদের বুঝতে হবে। ফ্রান্সের মতো জায়গায় 6 সপ্তাহ ছবি চলা একটা বিশাল ব্যাপার। একজন খুব যুগান্তকারী ফিল্ম মেকার আছে থাইল্যান্ডের, আপিচাঁদপং, যিনি কানে 2বার অ্যাওয়ার্ড জিতেছেন। উনি ওনার 50টা প্রিয় ছবির তালিকায় মোর্শেদুল ইসলামের চাকার কথা বলেছেন। এটা কোথাও নিউজ হয়নি, বড় ঘটনা, কোথাও নিউজ হয়নি। আচ্ছা, চাকা সেলিম ভাইয়ের গল্প ছিল, সেলিম আলদিন, একটা নাটক থেকে তো গল্প। তারপরে আব্দুল্লাহ সাদের একটা ছবি লাইভ ফ্রম ঢাকা সিঙ্গাপুরে অ্যাওয়ার্ড পেয়েছে, হাইলি পটেনশিয়াল। বিজন ইমতিয়াজের একটা ছবি মাটির প্রজার দেশে, খুব ভালো। এরকম আরো অনেক আছে। গিয়াসউদ্দিন সেলিমের মনপুরার কথা বলেন। গিয়াসউদ্দিন সেলিমের মনপুরা কিন্তু আমাদের যে এখনই প্রথম কোনো ছবি, আমি প্রথমে আয়নাবাজি রিমেক হওয়ার জন্য অমিতাভ এবং প্রডিউসারদেরকে অভিনন্দন জানাই, কিন্তু এটা কিন্তু প্রথম নয় আমাদের এখানে। গিয়াসউদ্দিন সেলিমের মনপুরা রিমেক হয়েছে কলকাতায়, বেদের মেয়ে জ্যোৎস্না রিমেক হয়েছে কলকাতায়। আমার একটা ছবি, যেটা আমি চুক্তির জটিলতার কারণে বলতে পারছি না কোথাও, আমার একটা ছবি নাম উল্লেখ না করে বলা যায়, সেটা হিন্দি ভাষায় রিমেক করার জন্যে কপিরাইট বিক্রি হয়েছে আজ থেকে 1 বছর আগে। সেটা টাকা আমি পেয়েছি 5 লক্ষ রুপি, সেটা সরকারকে কর দিয়েছি, এবং ওই ছবির প্রফিটেরও 2.5% উপর আমার শেয়ার আছে, কিন্তু চুক্তির কারণে আমরা এখনো বলতে পারছি না। কিন্তু ওইটাও কিন্তু হিন্দি ভাষায় রিমেক হচ্ছে, নট তামিল, নট বাংলা। হিন্দি ভাষা মানে একটা বিশাল দর্শকের কাছে, এটা বলিউড স্টুডিও করছে ওটা, কিন্তু চুক্তির কারণে আমরা বলতে পারছি না। তার মানে হচ্ছে এই যে আমাদের ছবি নিয়ে কিন্তু বাইরে আগ্রহ তৈরি হচ্ছে। কামার আহমেদ সাইমনের ছবি ওয়ার্ল্ড সিনেমা ফান্ড পেয়েছে, শুনতে কি পাও, হ্যাঁ যে বানিয়েছে। রুবায়েতের নতুন ছবিটা আমি জানি যে খুব গুরুত্বপূর্ণ 2টা ফান্ডে জিতেছে, একটা সিএনসি, একটা সর ফান্ড। ফলে উই হ্যাভ গট পটেনশিয়াল। এখন আমাকে যদি প্রশ্ন করেন এটা কি নিউ ওয়েভ হওয়ার জন্য যথেষ্ট, আমি বলবো না। আমাদের মিনিমাম প্রতি বছর 10টা ভালো ছবি হতে হবে। আমাদের 20 জন 25 জন ফিল্ম মেকার আছে, কিন্তু 10টা ভালো ছবি হচ্ছে না। এরা অনেকেই টেলিভিশনে যুগান্তকারী কাজ করেছেন, কিন্তু ছবি বানাতে গেলে আবার সেই পুরনো ফর্মুলার ছবি বানাচ্ছেন। এই জায়গায় আমি মনে করি আমাদের, তোমার কি মনে হয় যে এখানে আসলে পরিচালকের কৃতিত্বের দিকটা তুমি দেখছো, নাকি ফান্ডিং বা অন্য কোনো ক্রাইসিসের মধ্যে যুক্ত আছে? কেন এটা হচ্ছে না? হ্যাঁ, আমার ধারণা, আমি জানি না, ছবি বানাতে গেলেই কেউ সবাই না, কেউ ভেবেছে যে ও সিনেমা বানাচ্ছি, হলে দর্শক নিতে হবে, তাহলে একটু মেইন স্ট্রিমের মশলা যুক্ত করতে হবে। আমি মনে করি এটা কোনো প্রয়োজন নাই। আপনি আপনার নিজের ধারা তৈরি করেন, আপনি আপনার নিজের রাস্তা বানান, আপনার রাস্তায় দর্শক আসবে। আপনি কেন সাহস করতে পারছেন না? ফারুকী, তোমার ডুব
ইরফান খান অভিনয় করেছেন, তিশা করেছেন, এবং এই চলচ্চিত্রটি এখনো বাংলাদেশে বা ভারতে রিলিজ হয়নি, কিন্তু ইতিমধ্যে এটি ব্যাপক আলোচিত এবং তুমি এই ছবিটি নিয়ে উচ্চ প্রশংসিত হয়েছ বড় ফেস্টিভ্যালগুলোতে, সোভিয়েত ইউনিয়নে বা এখন তো সোভিয়েত ইউনিয়নের, হ্যাঁ, সেই সব জায়গায় ব্যাপকভাবে তোমার এই ছবিটি প্রশংসিত এবং এটি একাধারে একটু বিতর্কেরও জন্ম দিয়েছে। এই বিতর্কটা উস্কে দিয়েছিল বোধহয় আনন্দবাজার পত্রিকা। তো এই বিষয়টি নিয়ে তো তুমি আসলে কি বলবে? আমার এটা নিয়ে বলার আছে, আমি মনে করি এই বিতর্কটা আমাদের সামনে একটা নতুন জায়গা খুলে দিয়েছে। শিল্প এবং বাস্তব দুইটার পার্থক্য বোঝার জন্য আমাদেরকে একটু প্রস্তুতি নেওয়ার সময় দিয়েছে। প্রথমেই বলে নেওয়া ভালো যে আমি যেটা প্রথম থেকে বলছি যে আমার এই ছবিটা হুমায়ুন আহমেদের বায়োপিক না। বায়োপিক না বলছি কেন, কারণ বায়োপিক হতে গেলে অনেক সত্য হুবহু হতে হয়, আমি সত্যের দায় নিতে চাই। আমি একটা কল্পকাহিনী বানিয়েছি। এখন এই গল্পের ইন্সপিরেশন থাকতে পারে, হুমায়ুন আহমেদের জীবন হতে পারে, আমার জীবন থেকে হতে পারে, অনেকের জীবন থেকে হতে পারে। আপনি হুমায়ুন ভাইয়ের গল্পগুলো যদি দেখেন, ওনার দ্বিতীয় বিয়ের আগের গল্পগুলো যদি দেখেন, উপন্যাসগুলো বেশিরভাগই কনফেশনাল, আত্মযৌবনিক গল্প, ওনার জীবন, ওনার আশেপাশের জীবন, এগুলো নিয়ে গল্প। এবং সেটাই হুমায়ুন আহমেদের জাদু। হুমায়ুনের জাদু কোথায়? হুমায়ুনের জাদু উনি ওনার জীবনের, ওনার আশেপাশের জীবনের ভাঙা খাট, নড়বড়ে খাট এবং জীবনের যাবতীয় অম্লমধুর রস নিংড়ে নিংড়ে আমাদের দিয়েছেন, আর আমরা পান করে বলেছি সাধু সাধু। এই তো হুমায়ুন আহমেদ। যদিও ওনার যে কোনো একটা কারণে দ্বিতীয় বিয়ের পরে তো ওনার জীবন আরও বর্ণাঢ্য হয়ে উঠেছিল, কারণ একটা নতুন বাস্তবতা, নতুন প্রেম, নতুন সংসার, নিউ রিয়েলিটির মধ্যে উনি পড়েছেন। আবার ওদিকে রয়েছে তার একটা পুরনো রিয়েলিটি, তার একটা স্ত্রী, একজন স্ত্রী ছিল, তার সন্তানেরা আছেন। এই দুই ভাবনার মধ্যে পড়ে হুমায়ুন, বাদশাহ হুমায়ুন এখন কি ভাবছে, এটা কিন্তু আমাদের জানার আগ্রহ। কিন্তু বাদশাহ হুমায়ুন এটা নিয়ে খুব কম লিখেছেন। ওনার দ্বিতীয় অর্ধে, জীবনের দ্বিতীয় অর্ধে আপনি দেখবেন যে ইতিহাসের দিকে উনি চলে যাচ্ছেন। উনি মোগল সম্রাট, মুক্তিযুদ্ধ বা অনেক দূরে দূরে চলে যাচ্ছেন। কনফেশনাল রাইটিং যেটাকে বলে, এটা একটু কমে আসছিল ওনার। তো এটা কেন হয়েছে সেটা আমরা জানি না। এখন দেখেন, আপনি হুমায়ুন আহমেদের গল্পগুলোর যদি আমি উদাহরণ দিই, আপনি দেখবেন যে যেগুলো কনফেশনাল সেগুলো তো ওনার বা কারো না কারো জীবন থেকে না। গল্প, আপনি নিজে গল্প লেখেন, এমন কোনো গল্পকে আপনি লিখতে পারবেন যেটার সঙ্গে কারো জীবনের মিল নাই? এটা সম্ভব? দেখা সম্ভব না। তাহলে বায়োপিকের বিতর্কের সম্বন্ধে আমার বক্তব্যটা কি? বায়োপিকের বিতর্ক সম্বন্ধে আমার বক্তব্য খুব সিম্পল। যেই ছবিগুলো বায়োপিক বলে দাবি করে সেই ছবিগুলো মিথ্যা, সত্য নয়। মার্ক জাকারবার্গের একটা ছবি আছে যেটা আমি উদাহরণ দিই সব জায়গায়, ফেসবুকের প্রতিষ্ঠাতা, ওনার জীবন নিয়ে বানানো ছবি সোশ্যাল নেটওয়ার্ক। এই ছবিটা মুক্তি পাওয়ার পরে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে এক বক্তৃতা উনি বলেছেন, এই ছবিতে আমার টি শার্ট ছাড়া আর কোনো কিছু অথেন্টিক না, সব মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে খারাপভাবে দেখানো হয়েছে। এখন সেই ছবিটা অস্কারে চিত্রনাট্যের জন্য পুরস্কার জিতেছে। তাহলে এখানে কি সিদ্ধান্ত আসলো? সিদ্ধান্ত আসলো একটা মিথ্যা ছবি, একটা ভুল মিথ্যা বানোয়াট ছবিকে অস্কারওয়ালারা চিত্রনাট্যের জন্য পুরস্কার দিয়েছে। এটাতে কি ইঙ্গিত? ইঙ্গিত হচ্ছে এই যে শিল্পের সত্য আর তথ্যের সত্য এক নয়। এখন তোমার ডুবের অবস্থাটা কি? তুমি কবে রিলিজ দিতে পারছো বা কি পরিস্থিতি এখন ছবিটা? আমরা মনে করি এই ছবিটা আটকে রাখার আইনগত কোনো ভিত্তি নাই, এবং আমি জানি যে সরকার এই বিষয়ে ওয়াকিবহাল আছে যে এটা ছবিটার প্রতি অবিচার করা হচ্ছে, এবং আমি মনে করি এটা শিল্পকর্ম এবং শিল্পীর স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা হচ্ছে। এখন ধরা যাক আপনি একটা গল্প লিখলেন, আমি এসে বললাম এটা তো আমার জীবনের সঙ্গে মিলে যাচ্ছে, আপনি বন্ধ করেন, তাহলে আপনি তো গল্প লিখতে পারবেন না। যে কারণে পৃথিবীর সব জায়গাতেই গল্পের এই স্বাধীনতাটা আছে। আপনার মনে হতে পারে ওর সঙ্গে মিলে যাচ্ছে, আপনি নাম ব্যবহার না করা পর্যন্ত বলতে পারবেন না যে ভাই আপনি কেন মিলে যাচ্ছেন। ইউ ক্যানট সে দ্যাট। এটা হচ্ছে এই কারণে শিল্পীর এই স্বাধীনতা দেয়া আছে। আর আমি যেটা জানি যে সেন্সর বোর্ড এই বিষয়ে ওয়াকিবহাল আছেন যে ছবিতে কোনো আপত্তিকর কিছু নাই, ফলে আমরা নিশ্চিত ছবিটা দ্রুতই বেরোবে এবং দর্শকের ছবি দর্শকের কাছে যাবে। আমাদের তো ছবিটা দেখাতে কোনো ভয় নাই, আমি তো দর্শকের ছবি দেখাতে চাই। এবং এই ছবিটা নিয়ে আপনারা জানেন যে এটা মস্কোতে একটা পুরস্কার জিতেছে। পুরস্কার চেয়ে বড় কথা হচ্ছে ভ্যারাইটি, স্ক্রিন ডেইলি এবং হলিউড রিপোর্টার, তিনটা পত্রিকা এটার রেভ রিভিউ করেছে। আমি তো চাই, তারা দেখে মুগ্ধ হয়ে গেছে, আমি তো চাই আমার বাংলাদেশের দর্শক যাদের কাছে এই ঘটনা, এই জীবনটা অনেক চেনা,
তাদের অনুভূতি দেখতে চাই, আমি তাদের সঙ্গে কথোপকথন করতে চাই সিনেমা মুক্তি পাওয়ার পরে। যে বাংলাদেশের দর্শকদের নিয়ে তুমি ভাবছো বা তোমার স্বপ্নের কথাটা বলে যে এই ছবিটি তুমি তোমার বাঙালি দর্শকরাও দেখুক, এই বাংলাদেশটি নিয়ে, বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে তোমার স্বপ্নটা কিরকম? তুমি কত দূর যেতে চাও, কত দূর যেতে চাওয়ার স্বপ্ন দেখো? আমি যতদিন বেঁচে আছি ততদিন ছবি বানিয়ে যেতে চাই। তবে আমার একটা স্বপ্ন আছে, মানে ইচ্ছা আছে যেটার জন্য আমরা সবাই কাজ করছি। বাংলাদেশের সিনেমার একটা বড় সংকট ছিল, এখনও আছে, তার আইডেন্টিটি। আপনি যদি বিদেশি কোনো মানুষের সঙ্গে কথা বলেন তাহলে দেখবেন যে ওরা মনে করে বাংলাদেশের সিনেমাটা অনেকটা ভারতীয় সিনেমার মতোই, মানে হয় বলিউড স্কুল অথবা কলকাতা আর্ট হাউস, এই দুটোর ইন্সপিরেশন আমাদের ছবিতে আছে। আমাদের প্রজন্ম এই ইন্সপিরেশনটাকে ডিনাই করা শুরু করেছে। এর আগেও কেউ কেউ বিচ্ছিন্নভাবে করেছেন, আমরা জোরে সোরে করার চেষ্টা করছি, ধারাবাহিকভাবে করার চেষ্টা করছি, এবং সেটা বাইরের বড় ক্রিটিকরাও এটা নজরে নিচ্ছে। আমি চাই আজ থেকে 15 বছর পরে বাংলাদেশের ছবি বলে যেন একটা আইডেন্টিটি দাঁড়ায়। আমাদের ছবি দেখে যেন বিদেশের দর্শক মনে না করে ও আর ইউ ফ্রম ইন্ডিয়া, এই কথাটা যেন না বলে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ ফারুকী, আমাদেরকে সময় দেবার জন্য। নিশ্চয়ই তোমার সঙ্গে আবার কোনো অনুষ্ঠানে আমার কথা হবে, আরও অনেক বিষয় নিয়ে তোমার সঙ্গে আমরা কথা বলবো। আপনাকে ধন্যবাদ মিলন ভাই। আমার মনে আছে ছোটবেলায় আপনি চ্যানেল আইতে একটা অনুষ্ঠান করতেন, আমরা তখন ভাবতাম, অত বিখ্যাত হয়নি, তখন ভাবতাম যে কবে মিলন ভাই আমাদের ইন্টারভিউ নেবে, বাট ইট হ্যাপেন্স। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা অনেক আনন্দিত তোমার সঙ্গে কথা বলে, এবং প্রিয় দর্শক আপনারাও নিশ্চয়ই ফারুকীর কথা শুনে অনেকেই উপকৃত হয়েছেন, অনেক তথ্য জেনেছেন আমাদের চলচ্চিত্র, আমাদের টিভি নাটক, আমাদের বিজ্ঞাপন, এইসব বিষয় নিয়ে একজন বড় নির্মাতার, একজন বড় মানুষের, একজন বড় বাঙালির কথা আমি আপনাদেরকে শোনাতে পেরেছি। আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য।